নতুন যে 2025 সালে এসএসসি রিক্রুটমেন্টের নোটিশটা বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে 35,726 জনের চাকরি হবে বা তাদেরকে লোক নিয়োগ করা হবে, সেইটাতে একটা বড় প্রশ্নচিহ্ন এসেছে। প্রশ্নচিহ্ন কি, অনেকের মতে এই যে নোটিশটা দিয়েছে এই নোটিশটা কোর্টে চ্যালেঞ্জ হতে পারে এবং এটা ক্যান্সেল হতে, তার কারণ এখানে কিছু কিছু জায়গায় কিছু মানুষকে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, যেটা সরকারি কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে করা যেতে পারে না। কিন্তু সেটা সত্ত্বেও কয়েকটা জিনিস রয়েছে যে কোয়েশ্চেনগুলো খুব বেশি স্ট্রাইক করছে। তার মধ্যে প্রথম হচ্ছে পরীক্ষা, যে কোনো গভর্নমেন্ট পরীক্ষা বসতে গেলে যারা পরীক্ষাতে তারা সবাই জানে তাতে ফিজ লাগে। এবার পরীক্ষায় ফিজটা এটাতে জানা হয়েছে, সেটা হচ্ছে নর্মাল জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, এসটি এসসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। এবার আমাদের পশ্চিমবঙ্গের যদি জনসংখ্যা হিসেবে দেখা যায় তাহলে আমাদের এখানে এসটি এবং এসসি মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 28%। এবার 28% লোক যদি 200 টাকা করে ফিস দেয় তাহলে কত টাকা হচ্ছে? তার আগে বলা উচিত, আগেরবারে যে পরীক্ষাটা দেওয়া হয়েছিল এই পরীক্ষাটাতে, আগেরবারে 2016 সালের পরীক্ষাতে 22 লক্ষ লোক পরীক্ষা দিয়েছিল। এবার 22 লক্ষ পরীক্ষার্থী আগেবারে পরীক্ষা দিলে এবারে গত 10 বছরে কোনো রিক্রুটমেন্ট যদি না হয়ে থাকে, আমি ধরছি এবারে পরীক্ষার্থীর সংখ্যা মিনিমাম হবে 30 লক্ষ। এবার এই 30 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে যদি 28% এসটি এবং এসসি হয় তাহলে তার কাউন্টটা কত হচ্ছে দেখা যাক। 30 লক্ষ টোটাল ক্যান্ডিডেট, 30 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে যদি 28% এসটি এবং এসসি হয় তাহলে তার কাউন্ট হচ্ছে 8,40,000। এবার 8,40,000 ইন্টু যদি 200 টাকা করে করা হয় তাহলে হচ্ছে 16,80,00,000 টাকা। এবার 16,80,00,000 টাকা আসছে এসটি এবং এসসি ক্যান্ডিডেট থেকে। এবার যদি জেনারেলটা ধরা হয় তার মানে 8 লক্ষ, মানে এখান থেকে ধরতে পারি 22 লক্ষ, রাউন্ড অফ করে দিচ্ছি 22 লক্ষ নর্মাল ক্যান্ডিডেট। এবার 22 লক্ষ জেনারেল ক্যান্ডিডেট যারা 500 টাকা করে ফিস দেবে তাহলে তার অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 110 কোটি টাকা। 110 কোটি প্লাস 16 কোটি মানে হচ্ছে 126 কোটি টাকা। এবার গতবারের পরীক্ষার যে টেন্টেটিভ কস্ট হয়েছিল সেটা হয়েছিল 50 থেকে 100 কোটি টাকা। এবার ভাবুন 50 থেকে 100 কোটি টাকা যদি খরচা হয়, তার থেকে যদি 126 কোটি টাকা সেখান থেকে আসে, যদি পরীক্ষা ক্যান্সেলড হয়ে যায়, রিক্রুটমেন্ট যদি ক্যান্সেলড হয়ে যায়, তাহলে গভর্নমেন্টের কাছে কিন্তু স্টিল একটা প্রফিট থাকছে। তাহলে এই পরীক্ষা যদি ক্যান্সেল হয় তাহলে কি আখেরে গভর্নমেন্টের লাভ হবে? একটা রেভিনিউ গভর্নমেন্ট জেনারেট করে নিতে পারবে সাধারণ মানুষের ঘাড় ভেঙে? সেটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। এরপরে যে সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে। এই পরীক্ষাতে একটা জিনিস খুব পরিষ্কার করে বলা হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। আর সেই অনুযায়ী গভর্নমেন্ট যে নোটিশটা বাড়ি সেখানে দেওয়া হচ্ছে টেন্টেটিভ ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট হচ্ছে অক্টোবর মাসে রেজাল্ট পাবলিশ হবে। অক্টোবর মাসে রেজাল্ট পাবলিশ হবে 4th উইকে, ফাইনাল উইকে, অক্টোবর মাসের শেষ উইকে রেজাল্ট পাবলিশ হবে। তারপর নভেম্বর থেকে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। এবারে ইন্টারভিউ যে স্টার্ট হয়েছে সেটা বলছে 1st উইক অফ নভেম্বর থেকে 3rd উইক অফ নভেম্বর অবধি ইন্টারভিউ করা হবে। এবার এখানে একটা খুব পরিষ্কার জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে অঙ্কের হিসাবটা হচ্ছে 35,726 জনকে চাকরি দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে প্রত্যেক 1 জনকে চাকরি দেওয়ার জন্য, প্রত্যেক 100 জনকে চাকরি দেওয়ার জন্য 160 জনকে ইন্টারভিউতে দেখাবে 1:1.6 রেশিওতে। এবার যদি সেটাই হয় তাহলে 35,000 লোককে চাকরি দেওয়ার জন্য আমাদের ডাকতে হবে 57,162 জনকে। 57,162 জনকে ডাকতে হবে 35,726 জনকে চাকরি দেওয়ার জন্য। এবার যদি সেটাই কাউন্ট হয় তাহলে প্রথম উইক থেকে নভেম্বর মাসের 3 নম্বর উইক তার অবধি সময় হচ্ছে 21 দিন। এবং এটা দেখুন পশ্চিমবঙ্গ সরকারের 2025 সালের ক্যালেন্ডার, সেখানে দেখতে পাচ্ছি নভেম্বর মাসের প্রথম উইক থেকে 3য় উইক মানে এই অবধি 22 তারিখ অবধি যদি ধরা হয়, আমি ধরছি শনিবার এবং রবিবার কোনো এমপ্লয়ি ছুটি নেবে না, তারা কোনো হলিডে নেবে না। যেটা 5 তারিখে একটা হলিডে আছে সেটা নেবে না, 15 তারিখে হলিডে আছে তারা সেটাও নেবে না। শনিবার রবিবার তারা পুরো কাজ করবে, তাহলে টোটাল 21 দিন হচ্ছে। এবার এই 21 দিন যদি কাজ করা হয়, 57,000 লোকের ইন্টারভিউ ধরুন 21 দিনের কথা, 57,000, এবার 57,162 জনের ইন্টারভিউ করা হবে 21 দিন ধরে, মানে প্রত্যেক দিন 722 জনের ইন্টারভিউ হবে। 722 জনের ইন্টারভিউ প্রত্যেক দিন করতে গেলে 8 ঘন্টা করে ওয়ার্কিং আওয়ার, কেন 10টা থেকে 6টার বেশি কোনো সরকারি এমপ্লয়ি কাজ করবে না, শনিবার রবিবার তারা অফ নিচ্ছে না। এবার এটা যদি করা হয় 8 ঘন্টা করে, তাহলে প্রত্যেক ঘন্টায় ইন্টারভিউ হবে 340 জনের। 340 জন ক্যান্ডিডেটকে প্রত্যেক ঘন্টায় ইন্টারভিউ করতে হবে। এবার যদি ধরা হয় তাহলে 1 ঘন্টায় কতজন ইন্টারভিউ হচ্ছে, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক 60 মিনিটে মানে প্রত্যেক মিনিটে 6 জন করে ইন্টারভিউ নিতে হবে। এবার আমি ধরে নিচ্ছি 6টা জায়গায় আলাদা আলাদা সেল করে ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে এক একটা প্যানেলে 4 জন করে বসছে। এবার এক একটা প্যানেলে 4 জন করে বসলে টোটাল 6টা জায়গার জন্য 24 জন এমপ্লয়ি লাগবে। এবার 24 জন এমপ্লয়িকে ধরে নিচ্ছি আমি, তারা খাওয়া দাওয়া হাগা মোতা কিচ্ছু করবে না। এবার ধরুন প্রত্যেকটা ঘরে 1 মিনিটে একটা করে ইন্টারভিউ হচ্ছে। এবার আমি ধরেছি 24 জন, মানে প্যানেল ধরেছি 4 জনের প্যানেল,
ইন্টারভিউ একজনে কন্ডাক্ট করছেন। প্রত্যেক মিনিটে একটা করে ইন্টারভিউ কন্ডাক্ট করতে হয়, কোনো ওয়েস্ট টাইম নেই। সেখানে কি করতে হবে, যে ইন্টারভিউ যারা হচ্ছে, যারা ক্যান্ডিডেট, তাদের কিন্তু একজনের পর একজন চেয়ার ধরে দাঁড়িয়ে থাকবে। একজন ইন্টারভিউ শেষ হবে, পরের জন বসে পড়বে, আরেকজন ইন্টারভিউ শেষ হবে, পরের জন বসে পড়বে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যারা ইন্টারভিউ নিচ্ছে, যারা আপনাকে দেখছে, আপনার যে ডেমনস্ট্রেশন, টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছেন বা আপনার সাথে যে ধরনেরই কথাবার্তা হোক না কেন, সেটা যে নিচ্ছে, সে কিন্তু প্রত্যেক 1 মিনিটের মধ্যে আপনার ইন্টারভিউ নিচ্ছে, আপনাকে পুরো ইভ্যালুয়েট করছে এবং আপনার নাম্বারিং করছে। কারণ আপনার যদি নাম্বারিং না হয় তাহলে আপনাকে তো ইভ্যালুয়েট করার জায়গা থাকবে না। এবার ধরে নিচ্ছি সেটাকে একটু আরামদায়ক করার জন্য, মানে যারা কাজ করে তাদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য 2টো টিম করা হলো, যেখানে 24 জনের জায়গায় 48 জন করা হলো, যারা পরস্পর শিফটে কাজ করতে হবে। 2 ঘন্টা ছাড়া ছাড়া ধরুন শিফট চেঞ্জ হচ্ছে। এবার ধরুন সামনে যে ইন্টারভিউ, যার ক্যান্ডিডেট যে ইন্টারভিউ হচ্ছে, সে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে এবং পিছনে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা টেবিল ধরে দাঁড়িয়ে আছে। কারণ বিয়ে বাড়িতে ছোটোবেলায় খেতে গেলে মনে আছে, যখন ভিড়ের সময় আসে একদল ওঠার আগে থাকতে আর একদল চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে। তো এখানেও ঠিক সেই করতে হবে। এবার এই ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি। এই ঘটনা আমরা আগে কোথায় দেখেছি? এই ঘটনা দেখেছি আমরা আগে সিপিভিএফ ভলেন্টিয়ার যখন, মানে সিভিক পুলিশ যখন রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্ট কেসে এই জিনিস কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া গেছিল। যদি আপনাদের মনে থাকে, আমি মনে করে দিচ্ছি, জাস্টিস সঞ্জীব ব্যানার্জির একটা হাইকোর্টের একটা বেঞ্চে একটা কেস এসেছিল, যেখানে সিপিবি ভলান্টিয়ারে বলা হয়েছিল যে তারা 5 জনের ইন্টারভিউ কমিটি, মানে 5 জনের বোর্ড ইন্টারভিউ নিয়েছিল, 1351 জনকে একদিনেতে ইন্টারভিউ নিয়েছিল সারেঙ্গা পুলিশ স্টেশনে। ভাবুন, 1351 জনকে একদিনে সারেঙ্গা পুলিশ স্টেশনে ইন্টারভিউ নিয়েছে। এবার ধরি তারা যদি 8 ঘন্টায় ইন্টারভিউ নিয়ে থাকে, তাহলে আবার দেখুন 1351 ডিভাইডেড বাই 8, মানে প্রত্যেক ঘন্টায় 168 জনকে ইন্টারভিউ নিয়েছে। এবার যদি সেটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক মিনিটে কটা করে হচ্ছে? 3 জন করে প্রত্যেক মিনিটে ইন্টারভিউ হয়েছে। মানে ভাবুন, ওখানে 30 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ডের মধ্যে একজনের ইন্টারভিউ কমপ্লিট হয়। তাহলে 20 সেকেন্ডের মধ্যে আপনি গিয়ে বসবেন, আমার নাম এই বলবেন, আর আপনার ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে, আপনার তার এগেনস্টে মার্কস পড়ে যাবে, আপনি উঠে চলে যাবেন। মানে আপনি ইন্টারভিউতে গিয়ে বসে শুধু আপনার নামটা বলবেন। কিন্তু এই টিচার রিক্রুটমেন্টে তো এখানে ইন্টারভিউতে অনেক কিছু জিজ্ঞাসা থাকে। যারা ইন্টারভিউ নিচ্ছে তারা আপনাকে ইভ্যালুয়েট করবে যে আপনার ইভ্যালুয়েশনটা আদৌ ঠিকঠাক আছে কিনা, আপনি আদৌ পড়ানোর যোগ্য কি যোগ্য না। কিন্তু এটার পরে আরেকটা কোশ্চেন থাকছে, যেগুলো হচ্ছে মেন কোশ্চেন, যেটা অনেক কেউ বলছে, সেটা হচ্ছে যে মার্কস ডিভিশনটা করা হয়েছে, সেটা হচ্ছে বলছে রিটেন মার্কস, ওএমআর বেসড পাবলিশের রিটেন মার্কস হচ্ছে 60 মার্কের রিটেনের পরীক্ষা হবে ওএমআরে। খুব ভালো। এবার বলছি এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য 10 মার্ক থাকবে। সেটাতে কীরকম? 60% অ্যান্ড অ্যাবভ পেলে আপনি 10 মার্ক পাবেন, 60 থেকে 50% পেলে আপনি 8 মার্ক পাবেন, 50% বিলো পেলে আপনি 6 মার্কস পাবেন। মানে ছোটোবেলা থেকে আমাদের যে বলা হতো ফার্স্ট ডিভিশন পেতেই হবে, সেই কথাটা কিন্তু আজকে পুরো ভুল প্রমাণ হয়ে গেল। কারণ ফার্স্ট ডিভিশন যদি আপনি নাও পেয়ে থাকেন, তাও কিন্তু আপনি 6 মার্কস পেতে পারেন। মানে কোনো রকমের টেনে টুনে আপনি যদি 44% নিয়েও বেরিয়ে থাকেন, তাহলে আপনার 6 মার্কস থাকছে, মানে আপনি অলরেডি 60% নাম্বার ক্যারি করছেন। সেখান থেকে বাদ দিলাম। এবার দিচ্ছে পরেরটা, যেটা সবচেয়ে বেশি বিতর্কিত, সেটা হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে 10 মার্ক দেওয়া হবে, যেটা প্রত্যেক বছর কীরকম করে ক্যালকুলেট করছে, অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল, calculated on the basis of 2 marks for each year of service in a substantive post. আপনি কোনো সরকারি স্কুলে যদি চাকরি করে থাকেন বা সেখানে কোনো প্যারা টিচার হিসেবে কাজ করে থাকেন, তাহলে আপনি প্রত্যেক বছর যে কাজ করেছেন তার বেসিসে আপনাকে 2 মার্কস করে দেওয়া হবে। এবার এইখানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা সবে পাস করেছে, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তারা আজকে গিয়ে পরীক্ষায় অ্যাপ্লাই করছে। দেওয়া আছে বয়স 21 থেকে শুরু, 21 থেকে 22 থেকে 23 বছর বয়সী একজন কেউ যে জাস্ট মাস্টার্স কমপ্লিট করার পরে সেখানে চাকরিতে অ্যাপ্লাই করছে, সেখানে সে পরীক্ষা দিচ্ছে। সে ধরুন ওএমআরএতে ভালো নাম্বার, 60-র মধ্যে ভালো নাম্বার, ধরুন আমি 55 পেয়েছে। সে যখন পরবর্তীকালে যাচ্ছে, যখন এক্সপিরিয়েন্স দেখা হচ্ছে, তখন সে দেখছে সে কোথাও পড়ায়নি, তার মানে সে 10-এ 0 পাচ্ছে। কিন্তু সেই জায়গায় একজন টিচার যে আগে স্কুলে চাকরি করছিল, যার চাকরিটা চলে গেছে, সে কিন্তু ওখানে 10-এ 10 পাচ্ছে। তাহলে এখানে সমস্যাটা কোথাও হয়ে যাচ্ছে? সমস্যা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। একটা সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ থাকা দরকার। এখানে কি সেটা থাকছে? মানে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য নতুন করে চাকরিটা পাওয়ার কি কোনো সুযোগ থাকছে? সেটা একটা বড় কোয়েশ্চেন মার্কের মধ্যে পড়ছে। কারণ এইটা যদি কোর্টে চ্যালেঞ্জ হয়, তাহলে চান্সেস আর যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেড হবে এবং এই জিনিসটা কিন্তু ডিনাইড হবে। এটা যদি ডিনাইড হয়, তাহলে কি নাম্বার যে ডিভিশনটা, সেটা কি আবার নতুন করে আনবে নাকি পুরোনো ডিভিশনে ফিরবে, সেটা দেখার বিষয়।
এবার আসি পরেরটাতে, লেকচার ডেমনস্ট্রেশন, তার জন্য 10 মার্ক। আপনি গেলেন, আপনি ওখানে গিয়ে দেখাবেন আপনি কীরকম করে পড়ান সেটা দেখাবেন, এবং ইন্টারভিউতে যারা থাকবে, প্যানেলে যারা থাকবে, তারা আপনাকে দেখবে, দেখে ডিসাইড করবে আপনি পড়াতে পারেন কি পড়াতে পারেন না। এবার এখানে হচ্ছে সেই ইন্টারভিউর কথাটা, যেখানে আমি বলছি প্রত্যেক মিনিটে একজন করে ইন্টারভিউ হবে, সেখানে আপনি 1 মিনিটের মধ্যে কি করে একজন মানুষকে, 4 জন মানুষকে কনভিন্স করবেন আপনি যেটা পড়াচ্ছেন সেটা ঠিক, আপনার নিজের সমস্ত ইনফরমেশান দিয়ে, আপনার আইডি কার্ড, সমস্ত ডকুমেন্টেশন ম্যাচ করানোর পরে ওটা করাতে আপনি পারবেন কি করে, বড় একটা কোয়েশ্চেন এসে যাচ্ছে। এবার এই সমস্ত কোয়েশ্চেন চলে যাওয়ার পরও যেটা দিচ্ছে আপার প্রাইমারির জন্য, যেটা দিচ্ছে সেটা হচ্ছে টেটের ওয়েটেজ 40 মার্কস। মানে টেটের ওয়েটেজটা আমি আশা করি টেট পরীক্ষা যারা পাস করে সেটার ব্যাপারে বলেছে, যদি সেটাই হয়ে থাকে, যারা টেট পরীক্ষায় পাস করেনি তারা কি আপার প্রাইমারিতে চান্স পেতে পারে না, কোয়েশ্চেন একটা থেকে যাচ্ছে। এবার এটা যারা জানে এই ব্যাপারে তারা বেটার বলতে পারবে। এখানে ওরাল ইন্টারভিউ 15 মার্কসের হবে, এবং লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্কের, এবং প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স 5 মার্কের। এবার ভাবুন আপার প্রাইমারিতে যারা করছেন তাদের জন্য যে প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স, সেখানে 5 মার্ক থেকে নাম্বারটা কমে যাচ্ছে, লেকচার ডেমনস্ট্রেশনে 5 মার্ক, সেখানে একটা নাম্বার কমে যাচ্ছে, কিন্তু ওরাল ইন্টারভিউটা 15 মার্কসের থাকছে। এবারে ক্লাস 11, 12 এবং আপার প্রাইমারির মধ্যে যে ডিভিশনটা তৈরি হচ্ছে, এই ডিভিশনটা কতটা পারফেক্ট হবে সেটা পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে। কারণ অনেকে বলছে এই যে রুলটা সেট করা হয়েছে, এই রুলটা খুবই ভুল হচ্ছে, এবং এটাতে পার্টিকুলার কিছু লোককে সাহায্য করা হচ্ছে। এবং আমি যে বলছিলাম একদিন অতগুলো ইন্টারভিউ করা সম্ভব নয়, সেটার উত্তরও কিন্তু এসএসসি দিয়ে দিচ্ছে। অতগুলো ইন্টারভিউ একদিনে করা পসিবল না। কেন পসিবল নয়? দেখুন, এসএসসি আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট কাউন্সিলিং নোটিস, যেটা পাবলিশ হয়েছিল এটা দেখুন অক্টোবর 2024 এটা নোটিফিকেশনের এটাতে এসছে। এবার এইখানে যদি খোলেন, এখানে পরিষ্কার বলা আছে 2024 সালে 11/11/2024 এই ডেটেতে রিপোর্টে দেখুন বেঙ্গলি মিডিয়ামের জন্য যে দিয়েছে ক্যান্ডিডেট কাউন্ট দেখুন 350 জন। 11 তারিখে 350 জনকে ডেকেছে। তারপরে আবার বেঙ্গলিতে কবে ডেকেছে? 14 তারিখে ডেকেছে বেঙ্গলিতে আবার 350 জনকে। তাহলে এখানে ধরা যেতে পারে যে 11 তারিখে 350 জন তাদের ডেকেছে, তাদেরকে একদিনে পুরোটা করতে পারেনি, অথবা মাঝখানে 3 দিন গ্যাপ রেখে তাদের ইভ্যালুয়েশন করার জন্য। এবার যদি এই গ্যাপটা না থাকে, যদি তাদেরকে এই 3 দিন পরস্পর না থাকে বা এই গ্যাপটা না থাকে, তাহলে পরস্পর প্রত্যেক দিন কাজ করে কি সবাইকে ইভ্যালুয়েট করা ঠিকঠাকভাবে সম্ভব হবে? এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক থাকছে। এবার এই কোয়েশ্চেন মার্কটা শুধুমাত্র অ্যান্সার করতে হবে গভর্নমেন্ট অথবা এসএসসি। এবার তারা কতটা এটা অ্যান্সার করবে বা কতটা এই ব্যাপারটা স্বচ্ছভাবে হবে, কেননা আগের রিক্রুটমেন্ট যখন কোয়েশ্চেন মার্কের মধ্যে এসছে, আগের রিক্রুটমেন্টটা নিয়ে যখন দুর্নীতি সামনে এসছে, যদি এই রিক্রুটমেন্টটাতে পার্টিকুলার এই রিক্রুটমেন্ট যদি সেম জিনিসটা হতে পারে, যদি সেম জিনিসটা ঘটে, তাহলে কিন্তু গভর্নমেন্টের ক্রেডিবিলিটি এবং এসএসসির ক্রেডিবিলিটি বড় একটা কোয়েশ্চেন মার্কের মুখে পড়ে যাবে। যেখানে ইন্টারভিউর সময় দেখানো হচ্ছে পার্টিকুলার 21 দিনে পার ডে 162টা করে ইন্টারভিউ, প্রত্যেক ঘন্টায় 3টে করে ইন্টারভিউ, যেটা করা পসিবল নয়। যেটা করতে গেলে 6টা করে ইন্টারভিউ পার ঘন্টায় যদি করতে হয়, তাহলে অ্যাটলিস্ট গভর্নমেন্টকে 20টা ইন্টারভিউয়ের রুম অ্যালট করতে হবে, যেখানে অ্যাটলিস্ট 100 জনকে বসাতে হবে যারা একটা টিচারকে ইভ্যালুয়েট করতে পারবে। তবেই একটা টিচারকে 5 থেকে 6 মিনিট দেওয়া যেতে পারে একটা ইন্টারভিউর জন্য। 5 থেকে 6 মিনিট একটা টিচারের ইন্টারভিউতে যেখানে 20 মার্কস অবটেন করবে, সেটা কিন্তু খুবই কম। কারণ এতটুকু কম সময়ের মধ্যে এতটা হায়েস্ট মার্ক অবটেন করে যদি পেরিয়ে যায় কেউ, সেখানে যদি দুর্নীতি হয়, সেখানে যদি কোনো যারা ইভ্যালুয়েট করছেন তাদের যদি কোনো ভুল হয়, সেটা হওয়ার চান্সেস কিন্তু অনেক বেড়ে যায়। মানে এই ঘটনার ক্ষেত্রে, এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে নোটিশটা দিয়েছে, সেই নোটিশটাতে একটা জিনিস থেকে যাচ্ছে, সেটা হচ্ছে চান্সেস অফ এরর বা পার্সেন্টেজ অফ এরর অনেক বেশি হতে পারে কম্পেয়ার টু দ্য আদার রিক্রুটমেন্টস। এবার এই ব্যাপারে বাকি যে কথাগুলো যারা এই ব্যাপারে বেশি জানেন অথবা যারা এই ব্যাপারে বেটার আলোচনা করেছেন, পড়াশোনা করেছেন, তারা অনেকটা ভালোভাবে বলতে পারবেন। আমার সাধারণ মতে যেটা মনে হলো সেটাই বললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই বাই, ভালো থাকবেন সবাই।